প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিসের ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের অনুষ্ঠানে। আমি যদি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিসের ঝুঁকিতে আসলে কারা কারা রয়েছেন? দক্ষিণ এশিয়ার মানুষ হিসাবে আমরা কিন্তু বাংলাদেশে যারা আছি সবাই কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিতে আছি। তো সেই ঝুঁকি থেকে তো উত্তরণের উপায় নেই। তথাপি আরও কিছু ঝুঁকি আছে যেগুলাকে আমরা বলি মডিফায়েবল ঝুঁকি এবং নন মডিফায়েবল ঝুঁকি। মডিফায়েবল ঝুঁকি মানে যেই ঝুঁকিকে আপনি প্রশমনের ব্যবস্থা নিতে পারবেন বা আপনি ইচ্ছা করলে সেই ঝুঁকি কমাতে পারবেন। আর কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আপনি ঝুঁকিতে আছেন কিন্তু সেই বিষয়ে আপনার হাতে আসলে কিছু করার নেই। এরকম যদি বলি, যদি পারিবারিক ইতিহাস, যে বাবার ডায়াবেটিস, মার ডায়াবেটিস, তাহলে কিন্তু একজন ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন। অথবা যেই ব্যক্তির মায়ের ডায়াবেটিস ছিল, গর্ভকালীন ডায়াবেটিস, তার শিশুর পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, এবং তার নিজেরও পরবর্তীতে যিনি একবার গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন পরবর্তীতে তার কিন্তু ডায়াবেটিসের হওয়ার ঝুঁকি কিন্তু বেশি। এছাড়া দৈহিক স্থূলতা, বিশেষ করে আমাদের মেদ, যেটাকে আমরা বলি যে ভিসেরাল অ্যাবডোমিনাল ওবেসিটি, যে পেটের ভিতরে মেদটা যদি বেশি হয় তাহলে কিন্তু সে ডায়াবেটিসের ঝুঁকিতে আসে। এছাড়া জীবনযাপন, যেরকম যে সেডেন্টারি লাইফস্টাইল, যে ধরেন সারাদিন অফিস জব করতেছে, কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রম নেই, তারাও কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিতে আছে। সেক্ষেত্রে আসলে রক্তের সুগারের যে নর্মাল যে রেঞ্জ, সেটি আসলে কত? রক্তের সুগারের রেঞ্জ কিন্তু আমরা এভাবে বলি অভুক্ত অবস্থায় এবং খাবার পরে কীরকম। তো ডায়াবেটিস নিশ্চিত হওয়ার জন্য অনেকেই জানেন যে আমরা একটা পরীক্ষা করি, যেটা হচ্ছে যে আপনার খালি পেটে একবার রক্ত নিই এবং গ্লুকোজ পানি খাইয়ে তার 2 ঘন্টা পরে রক্ত নিই। আমি যদি সেই আলোকে বলি, খালি পেটে কারো ব্লাড গ্লুকোজ যদি 5.6 নিচে থাকে তাহলে তার ডায়াবেটিস নেই, সেটা নন ডায়াবেটিক রেঞ্জে। এবং গ্লুকোজ পানি খাওয়িয়ে 2 ঘন্টা পরে কারো যদি রক্তের সুগারের লেভেল 7.8 নিচে থাকে তাহলে তার ডায়াবেটিস নেই। আমি যদি একেবারে সুগারের যে পরিমাণটি বললেন সেটি থেকে আসলে জানতে চাই যে সেই সুগারের পরিমাণটি কেমন হলে বলতে পারবো যে তিনি আসলে ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা ডায়াবেটিস হয় তারা কিন্তু একটা মানে নর্মাল, দেন প্রি ডায়াবেটিস, দেন ডায়াবেটিস, এরকম কেউ না যে আজকে রাত্রে সে নর্মাল হয়ে ঘুমালো এবং পরের দিন সকালে হঠাৎ করে তার ডায়াবেটিস হয়ে গেল। তাকে কিন্তু একটা ফেজের ভিতর দিয়ে যেতে হয়, যে সুগার আস্তে আস্তে বেড়ে বেড়ে সে ডায়াবেটিক রেঞ্জে যায়। এবং ডায়াবেটিক রেঞ্জের আগের অবস্থাটাকেই আমরা প্রি ডায়াবেটিস বলি। এবং প্রি ডায়াবেটিস অর্থ যে সে তার ডায়াবেটিস হয়নি কিন্তু সে ডায়াবেটিসের অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে এবং এই ক্ষেত্রে থেকে তার যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে। সুগার লেভেল দিয়ে যদি আমরা প্রি ডায়াবেটিসকে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে যার অভুক্ত অবস্থায় ব্লাড সুগার 5.6 থেকে 6.9 এর ভিতরে থাকে তাকে কিন্তু আমরা বলি প্রি ডায়াবেটিস অথবা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর গ্লুকোজ পানি খাওয়ার 2 ঘন্টা পরে সেই মাত্রাটা যদি 7.8 থেকে 11 পর্যন্ত হয় তাহলে কিন্তু সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে খালি পেটে 5.6 থেকে 6.9 এবং আপনার গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 7.8 থেকে 11 পর্যন্ত। নিশ্চয়ই। ডায়াবেটিসের ঝুঁকিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি ডায়াবেটিসের যে লক্ষণ উপসর্গ আমরা আসলে চিরাচরিতভাবে যেগুলো জানি সেই ধরনের লক্ষণ উপসর্গ থাকে কিনা? লক্ষণ উপসর্গ আসলে যাদের প্রি ডায়াবেটিস রোগীদের অনেক সময় নাও থাকতে পারে। এমনকি ডায়াবেটিক রোগী যারা আমাদের দেশে 95% হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক রোগী, তারাও কিন্তু অনেকেরই উপসর্গ থাকে না। এবং বাংলাদেশে প্রতি 2 জন ডায়াবেটিক রোগীর একজনই জানে না যে তার আসলে ডায়াবেটিস আছে। তো লক্ষণ উপসর্গ ছাড়াও কিন্তু সে প্রি ডায়াবেটিস রেঞ্জে থাকতে পারে, মানে প্রি ডায়াবেটিস অবস্থায় থাকতে পারে। তো এটাই গুরুত্বপূর্ণ যে সে আসলে তাকে ঝুঁকি সম্পর্কে তাকে অবহিত হতে হবে। কারণ সবসময় যে তার লক্ষণগুলা প্রি ডায়াবেটিক অবস্থায় ধরা পড়বে এরকম কিন্তু না। এমনও হতে পারে যে সে প্রি ডায়াবেটিক অবস্থায় সে খেয়াল করে নাই, সে ঝুঁকিতে ছিল, সে জানতো না, তার কিন্তু আলটিমেটলি ডায়াবেটিস হয়ে গেল এবং তখন সে লক্ষণ উপসর্গগুলো আসলো।
নিশ্চয়ই। আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখি যে রোগীরা যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন নানা ধরনের জটিলতা নিয়ে সম্মুখীন হচ্ছেন চিকিৎসকের কাছে, পরবর্তীতে আসলে ডায়াগনোসিস হচ্ছে যে না, তিনি আসলে ডায়াবেটিক অবস্থায় রয়েছেন অথবা প্রি ডায়াবেটিক অবস্থায় তিনি রয়েছেন। আগে থেকে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আগে থেকে বুঝবার উপায় একটাই হচ্ছে যে যদি ঝুঁকিতে থাকে তাহলে উচিত, যারা বিশেষ করে 40-এর উপরে বয়স হলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি, টাইপ 2 ডায়াবেটিসের, তাহলে তাদেরকে কিন্তু কোনো রকম লক্ষণ না থাকলেও অন্তত প্রতি বছরে একবার করেও তার ডায়াবেটিস চেক করানো উচিত, যে সে ডায়াবেটিস অথবা সে প্রি ডায়াবেটিক রেঞ্জে আছে কিনা। এছাড়া পরবর্তীতে যদি কিছু সিমটম আছে যেগুলা সাধারণত আমরা বলি যে ঘন ঘন প্রস্রাব হওয়া, ঘন ঘন ক্ষুধা লাগা, ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বা ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এরকম, বা ক্লান্তি, অবসাদ, এছাড়া ডায়াবেটিক জটিলতা যেগুলা, যে ডায়াবেটিক যেসব অঙ্গ প্রত্যঙ্গকে ধরে, যেরকম চোখের সমস্যা, সে যদি চোখে দেখতে সমস্যা হয়, হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে বা প্রস্রাবে প্রোটিন যাচ্ছে, এরকম উপসর্গগুলো দেখা দিলে তাকে কিন্তু অবশ্যই তার ডায়াবেটিস আছে কিনা সেই ব্যাপারে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করিয়ে তার ডায়াবেটিস আছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। হঠাৎ করে একজন ব্যক্তি আসলে ফার্মেসি যদি আমরা বলি, যেটি আসলে আমরা অনেক সময় দেখি যে সেখানে স্ট্রিপে চেক করছে, হঠাৎ করে দেখলো তার সুগারের পরিমাণটি বেশি, তাহলে কি তিনি ধরে নেবেন যে তার আসলে ডায়াবেটিস রোগটি হয়েছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের দেশে একটা খুবই কমন সিনারিও। আমাদের কাছে প্রচুর রুগী আসে এবং প্রথমতই তারা কোনো না কোনো কারণে শরীর খারাপ লাগছে বা কারো পরামর্শে বা পরিবারে কারো ডায়াবেটিস আছে, তো সে গিয়ে যেটা করে ফার্মেসিতে গিয়ে তাকে যেটাকে বলে যে সুগার টেস্ট করিয়েছি। তো সুগার টেস্ট কিছু না, গ্লুকোমিটার দিয়ে তারা ওই আঙুলে একটা ফুটা করে এই ক্যাপিলারি ব্লাড দিয়ে ব্লাডের যে সুগার বা শর্করার মাত্রা সেটা মেপে আসছে র্যান্ডমলি। সেটার সাথে খাবারের কোনো ভরা পেটে হতে পারে, অভুক্ত হতে পারে, খাবারের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খাবারের সাথে কোনো সম্পর্ক নেই, র্যান্ডমলি মেপে আসলো, যেটাকে আমরা আরবিএস বলি। তো আরবিএস বেশি হলেই যে একজনের ডায়াবেটিস আছে, আমরা প্রথমেই কেবলমাত্র একটা রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু তাকে ডায়াবেটিস হিসাবে আখ্যায়িত বা ডায়াগনোসিস কনফার্ম করে দেই না। এর সাথে আমরা রোগীর আরও হিস্ট্রি নেই যে তার পারিবারিকভাবে ডায়াবেটিস আছে কিনা, তারপর তার ডায়াবেটিসের লক্ষণগুলো আছে কিনা, অথবা সে এমন কোনো ওষুধ খাচ্ছে কিনা, বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খেয়ে থাকে, বিশেষ করে যারা হচ্ছে অ্যাজমার রোগী তারা অনেক সময় স্টেরয়েড খায়, বা যাদের হইতেছে বাত গিট ব্যথা, বাতের সমস্যা, বিভিন্ন ব্যথার জন্য তারা স্টেরয়েড খায়, অনেকে স্বাস্থ্য বাড়ানোর জন্য স্টেরয়েড খায়, এবং বিভিন্ন কারণে যদি স্টেরয়েড অথবা কিছু কিছু হার্বাল বা কবিরাজি ওষুধ, এগুলোও কিন্তু আপনার সাময়িকভাবে রক্তের সুগার বাড়িয়ে তোলে। তাহলে আমরা রুগীটাকে তার হিস্ট্রি নেই, তার দেখি যে সে ওভারওয়েট কিনা, তার স্থূলতা আছে কিনা, তারপরে নিশ্চিত হবার জন্য আমরা অন্য পরীক্ষা করিয়ে আমরা তাকে ডায়াবেটিস আখ্যায়িত করি। তবে কেবলমাত্র একটা টেস্টে ধারণা করা যেতে পারে যে তার ডায়াবেটিস হতে পারে, কিন্তু এটা দিয়ে একদম নিশ্চিতভাবে বলা যাবে না যে সে ডায়াবেটিস, যদি সে গ্লুকোমিটারে র্যান্ডমলি মেপে আসে এবং তার অন্যান্য যেসব লক্ষণ সব সেগুলো না থাকে। কি কি পরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া যাবে? নিশ্চিত হওয়ার জন্য আমরা যেটা করি, যেটা আমরা কারো আগের থেকে সে জানে না যে সে ডায়াবেটিস, তাহলে আমরা যেটা একটা পরীক্ষা করি ওজিটিটি, মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা সহজ ভাষায় বললে আমরা তাকে অভুক্ত অবস্থায় রক্ত নেই এবং হচ্ছে গ্লুকোজ পানি খাওয়াই, এবং গ্লুকোজ পানি খাওয়ার পরে দেখি যে তার একটা নির্দিষ্ট পরিমাণে 75 গ্রাম গ্লুকোজ আমরা 250 থেকে 300 ml পানিতে গুলিয়ে খাওয়াই, এবং খাওয়ার 2 ঘন্টা পরে সাধারণত আমরা আবার রক্ত নিয়ে দেখি যে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা কিরকম। যার ডায়াবেটিক রোগী তার একটা নির্দিষ্ট মাত্রার উপরে, যেরকম 11.1 বা তার বেশি হবে গ্লুকোজ পানি খাওয়ার 2 ঘন্টা পরে, এবং খালি পেটে তার রক্তের শর্করার পরিমাণ 7 বা তার বেশি হবে, তাহলে আমরা তাকে ডায়াবেটিক হিসাবে আখ্যায়িত করতে পারি। কিছু পরিমাপের বিষয় রয়েছে কখন আসলে বলবো যে ডায়াবেটিস রোগটি হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটি দেখছি যে অনেকে আসলে জানতে চায় চিকিৎসকের কাছে যে আমার লাস্ট 3 মাসের বা 6 মাসের কেমন রয়েছে আসলে সুগারের পরিমাপটি, সেটি নির্ধারণের কোনো উপায় রয়েছে কিনা? সেটি নির্ধারণের রক্তের যে গড় শর্করা, সেটা পরিমাপের একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি হেমোগ্লোবিন A1C। হেমোগ্লোবিন A1C পরীক্ষাটা করে আমরা হচ্ছে গ্লাইকেটেড হেমোগ্লোবিনের পরিমাণটা দেখি। সেটার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে এবং সেই মাপকাঠির উপরে নির্ভর করে যে তার ডায়াবেটিস বা রক্তের সুগার গত 3 মাসের গড়টা কীরকম ছিল। এখানে আরেকটা বিষয় যে অনেক রোগী প্রথমবার ডায়াবেটিস
থাকার পরে তারা কিন্তু বলে যে দেখেন আমার আগে কখনোই ছিল না, এই প্রথমবার। তখন কিন্তু আমরা এই পরীক্ষার রিপোর্ট যখন সাথে থাকে তখন কিন্তু আমরা বলি যে না, অন্তত আপনার 3 মাস ধরে হলেও কিন্তু আপনার শরীরে রক্তের সুগার বেশি অথবা আপনি ডায়াবেটিস রোগে ভুগছেন। গর্ভাবস্থায় মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু জানবো কারা আসলে সেই ঝুঁকিতে রয়েছেন ডায়াবেটিসের। বর্তমানে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, অনাকাঙ্ক্ষিতভাবে অনেক মাকেই গর্ভকালীন অবস্থায় তাকে গর্ভকালীন ডায়াবেটিসের সম্মুখীন হতে হবে। এই ঝুঁকি কমাতে হলে গর্ভধারণের পূর্বেই তাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো হবে যে উচ্চতা অনুযায়ী তার ওজন ঠিক রাখা, সে যেন গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট হওয়ার আগেই তার ওজন যেন আদর্শ ওজন হয়, সে যেন ওভারওয়েট না হয়ে প্রেগনেন্সিতে না যায়। কারণ সে যদি ওভারওয়েট হয়ে প্রেগনেন্সিতে যায় সেক্ষেত্রে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে থাকে। তাকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা মধ্যম গতিতে হাঁটা অথবা হালকা ব্যায়ামের অভ্যাস থাকতে হবে। এই দুটা পরিবর্তন যদি আমরা আমাদের মায়েদের বা যারা এক্সপেক্টেড মাদার, যে সামনে মা হতে চাচ্ছেন, তাদের জীবন ব্যবস্থায় আনতে পারি, তাহলে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি সেটা কমানো সম্ভব। গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে পরবর্তীতে আসলে সেই মা ডায়াবেটিস পরবর্তী জীবনে থাকে কিনা? অনেকেরই প্রশ্ন থাকে যে এই ডায়াবেটিসকে আমাকে সারা জীবন বহন করতে হবে কিনা, বা এই ডায়াবেটিস কি ভালো হয়ে যাবে কিনা। আসলে এটা গর্ভকালীন ডায়াবেটিস অ্যারাউন্ড 50%, তার মা কিন্তু ডেলিভারির পরে সেই ডায়াবেটিস ভালো হয়ে যায়, তার ব্লাড সুগার আর ডায়াবেটিক রেঞ্জে থাকে না। কিন্তু 50%-এর অ্যারাউন্ড 50% তাদের কিন্তু এই ডায়াবেটিস সে বহন করে। তার মানে 50% মা কিন্তু ডেলিভারির পরে ডায়াবেটিক থাকতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 50 জন মা যারা গর্ভকালীন ডায়াবেটিস ছিল কিন্তু ডেলিভারির পরে ভালো হয়ে গেলেন, তারা কিন্তু আজীবন ঝুঁকিতে থাকবেন এবং জীবদ্দশায় এই 50 জনের ভিতরে 30 জনের কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে। সেজন্য যাদের গর্ভকালীন ডায়াবেটিস হয়, ডেলিভারির পর আমরা বলি যে প্রতি অন্তত 3 বছর পর পর, অথবা সবচেয়ে ভালো হয় প্রতি বছর, যে একবার ওজিটিটি পরীক্ষা করিয়ে দেখলে যে আপনার তো ডেলিভারির পরে ডায়াবেটিস ভালো হয়ে গেছিল কিন্তু সেই ডায়াবেটিসকে আবার হচ্ছে কিনা, সেটা অন্তত প্রতি বছর একবার ওজিটিটি পরীক্ষা করে চেক করে নেওয়া। ডায়াবেটিসের ঝুঁকির এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডায়াবেটিস কিন্তু কোনো রোগ নয়, এটা একটা লাইফস্টাইল ডিজিজ বলা যেতে পারে, যেটা বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে পারি তাহলে কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, একটা কোয়ালিটি লাইফ যেটাকে আমরা বলে থাকি, যেখানে আপনার সুষম খাদ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি থাকা এবং দৈনন্দিন লাইফে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আসি টাইমিংয়ের ক্ষেত্রে, ডায়াবেটিস কিন্তু একটা ক্লক ওয়াইজ ডিজিজ বলা হয়ে থাকে। আমাদেরকে অবশ্যই ডায়াবেটিসের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারের পাশাপাশি ইন বিটুইন 3টা ছোটো ছোটো স্ন্যাক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবারই একটা ক্যালোরি চাহিদা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, তার উচ্চতা এবং ওজন অনুযায়ী আমরা তার ক্যালোরিটাকে ভাগ করে থাকি। সেক্ষেত্রে সকালের খাবারটা 7:30 থেকে 8:30টার মধ্যে, বা খুব বেশি হলো 9টা খুব ইম্পর্টেন্ট। কারণ সারাদিন সকালের ব্রেকফাস্টটা যদি টাইমলি না খাওয়া হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে খাবারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় সারাদিনের। এরপরে মিড মর্নিং স্ন্যাক্স 10টা থেকে 11টার মধ্যে রাখলে খুব ভালো হয় ডায়াবেটিক পেশেন্টের জন্য। সেক্ষেত্রে ফ্রুটস হতে বা ফল হতে পারে বেস্ট অপশন। অবশ্যই মিষ্টি ফলগুলো একটু অ্যাভয়েড করবেন, ডায়াবেটিসের জন্য টক ফলগুলো খুবই উপকারী। এরপরে লাঞ্চ অবশ্যই 1টা থেকে 2টার মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাত, রুটি, মাছ বা মাংস, সবজি এবং প্রচুর পরিমাণে সালাদ রাখতে হবে। ফাইবার জাতীয় খাবার কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণে প্লাস খাদ্য হজমেও সাহায্য করে থাকে। এরপরে ইভিনিং স্ন্যাক্স জন্য যেটা করতে হবে 4টা থেকে 5টার মধ্যে, সেক্ষেত্রে আপনি চা, অবশ্যই চিনি ছাড়া চা বা গ্রিন টি বা কফি যেটাই রাখেন না কেন, পাশাপাশি আপনি যেটা করতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রাখতে পারেন, চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে স্যুপ তৈরি করে খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ওটসের বিস্কিট বা হোল গ্রেনের যে বিস্কিট পাওয়া যায় সুগার ফ্রি, সেগুলোও রাখতে পারেন খাদ্য তালিকায়।
এরপরে হচ্ছে ডিনারের ক্ষেত্রে টাইমটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডিনারের টাইমিংটার উপরই ডিপেন্ড করে ফাস্টিং ব্লাড সুগারটা। সেক্ষেত্রে দেখা যায় যে 7:30 থেকে 8:30টার মধ্যে ডিনার সেরে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিনারটা যদিও ফাস্টিং পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগারটা অনেক বেশি উঠানামা করে বা ফ্লাকচুয়েট করে থাকে। এরপরে হচ্ছে বেড টাইম স্ন্যাক্স একটা রয়েছে, সেটা আমরা 10টা থেকে 10:30টার মধ্যেই নিতে বলে থাকি। বিশেষ করে যেসব পেশেন্টরা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় লেট নাইটে বা হচ্ছে ভোরের দিকে বা আর্লি মর্নিংয়ের ক্ষেত্রে একটা হাইপো হওয়ার টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে যেটা করবেন, সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট টক দই, এছাড়াও হচ্ছে ইসুবুল, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, এই ধরনের খাবার কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলো তো অনেক ভালো পরিমাণে ফাইবার থাকে। এরপরে যেটা বলতে চাই, ডায়াবেটিক পেশেন্টের সুগারের উঠানামার জন্য টাইমিংটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং হাঁটাহাঁটি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট 40 থেকে 45 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্রিজ ওয়ার্ক যেটাকে বলে থাকে সেটা করতে হবে। এতে যেটা হবে, আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে। এরপরে যদি আসি কোন ধরনের খাবারগুলো পরিহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিম্পল কার্বোহাইড্রেট, বিশেষ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, অধিক ভাজা পোড়া, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, তৈলাক্ত খাবার, রিচ ফুড, পোলাও, বিরিয়ানি, এই জাতীয় খাবারগুলো যতটা পরিহার করা যায় বা লিমিটেড অ্যামাউন্টে খেতে হবে। তারপরে মাটির নিচের সবজিগুলো যেমন আলু, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করতে হবে। তারপরে স্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ঘি, মাখন, বাটার, এই জাতীয় খাবারগুলো একটু পরিহার করে চলবেন। এছাড়া আপনাকে যেটা করতে হবে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্টকে কিন্তু মিনিমাম 2 লিটার পানি খাদ্য তালিকায় রাখতে বলা হয়ে থাকে। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা প্রপার ডায়েট, স্ট্রেস ফ্রি লাইফ এবং কোয়ালিটি অফ এক্সারসাইজ বা ভালো পরিমাণ এক্সারসাইজ যদি 3টার কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সুন্দরভাবে ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করতে পারেন এবং ডায়াবেটিসের ফলে যে আদার্স রোগের ঝুঁকি থাকে সেটাও কিন্তু প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিসের ঝুঁকি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধ। কি কি করণীয়? এখন আমরা ডায়াবেটিসকে প্রতিরোধযোগ্য রোগ বলছি, কারণ একবার ডায়াবেটিস হয়ে গেলে সেটা তো তাকে বহন করে নিয়ে যাওয়া লাগছে। কিন্তু প্রি ডায়াবেটিস যে অবস্থাটা, যেটা আমরা আলাপ করলাম কিছুক্ষণ আগেই, যে ডায়াবেটিস হওয়ার পূর্বের অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরত আসা সম্ভব। তাহলে আমাদের যত এফোর্ট দেওয়া লাগবে, রোগ পরিপূর্ণভাবে ডায়াবেটিস ডেভেলপ করার আগেই কিন্তু এখন সুযোগ আছে যে যারা প্রি ডায়াবেটিস আছেন প্রতিরোধ করার। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথম ওজন নিয়ন্ত্রণ করতে হবে, উচ্চতা অনুযায়ী যে আদর্শ ওজন, সেই ওজন অ্যাচিভ করতে হবে এবং খাদ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। খাদ্য ব্যবস্থায় পরিবর্তন যেরকম সরাসরি বা শর্করাযুক্ত খাবার, যেগুলার পুষ্টি গুণাগুণ কম কিন্তু ক্যালোরি পরিমাণ খুব বেশি, সেই রকম খাবার আমাদেরকে পরিহার করতে হবে। ওজন কমানোর জন্য আমরা যেটা বলি ক্যালোরি ডেফিসিট ডায়েট, যেই পরিমাণ ক্যালোরি খেলে আমার ওজন কমবে সেই অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে আমাদেরকে অন্তত প্রতিদিন 1 ঘন্টা করে মধ্যম গতির হাঁটা অথবা হালকা ব্যায়াম সেটা নিশ্চিত করতে হবে। যারা আসলে সিডেন্টারি লাইফ, বিশেষ করে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকেই সিডেন্টারি লাইফস্টাইল লিড করতেছে, তাহলে তাদেরকে কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইলে যেতে হবে। এখন আরেকটা যেটা নতুন আসছে যে সময় করে ব্যায়াম করা, আমাদের যে লাইফস্টাইল সেখানে কিন্তু সব সময় সম্ভব হয় না, আমরা যারা কর্মব্যস্ত থাকি। এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে যেটা বলি, যারা স্মার্ট ওয়াচ ইউজ করে, মানে তাদেরকে 10,000 স্টেপস ডেইলি সেটা অ্যাচিভ করতে হয়, যে আপনাকে এই পরিমাণ হাঁটাহাঁটি আপনার জীবনের সাথে সামঞ্জস্য রেখেই, কাজের সাথে সামঞ্জস্য রেখেই এই পরিমাণ আপনাকে হাঁটাহাঁটি করতে হবে যেন আপনি প্রতিদিন 10,000 স্টেপস কমপ্লিট করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ল্যাপটপ, তারপরে কম্পিউটার স্ক্রিন, তারপরে স্মার্টফোন, ট্যাব, তা এগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করছি এবং লং টাইম আমরা এগুলো ব্যবহার করছি। তো এগুলো ব্যবহার করার কারণে হয় কি, এগুলো স্ক্রিন থেকে যে আলোটা আমাদের আসে সেটা চোখের উপরে কন্টিনিউয়াস
এফেক্ট করছে। তো এই সাদা আলোর মধ্যে একটা নীল আলো আছে, বেগুনি রশ্মি যেটা বলি, তো সেটা আমাদের চোখের উপর এফেক্ট করে দেখা যায় যে এটা আমরা কন্টিনিউয়াস যে নর্মাল ব্লিঙ্কিং রেট যেটা আমাদের 18 থেকে 20 পার মিনিট থাকে, চোখের পাতা উঠানামা করে, তো এটা সাধারণত চোখের আর্দ্রতা রক্ষা করার জন্য আমাদের এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এই চোখের এই মেকানিজমটা দেওয়া হয়েছে। তো দেখা যায় যে আমি যখন ডিজিটাল এই ডিভাইসের দিকে তাকায় থাকি তখন এটা মনোযোগ সহকারে এটা দেখতে তখন ব্লিঙ্কিং রেটটা কমে যায়। তো কমে যাওয়ার কারণে হয় কি চোখের আর্দ্রতা কমে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।